গতকালকে ৫ই আগস্ট উপলক্ষে যে ৬ মাস পূর্তি হয়েছে গণঅভ্যুত্থানে, সেই সময়টাতে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। আওয়ামী লীগের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েব পেজ থেকে নাকি এগুলো দেওয়ার কথা বক্তব্য। তো সেটা সার্টেনলি যে পতিত সরকারটা গত ৬ মাসে আমাদের গুম খুন, ১৬ বছরে মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং তার পরিবারকে মিলে যে একটা অলিগার লুটেরা তন্ত্র কায়েম করেছিল, আয়নাঘরে রাজনীতি করেছে, নির্বাচন ভোট ধ্বংস করে দিয়েছে, নৃশংসতম গণহত্যাগুলোকে নেতৃত্ব দিয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো অনুশোচনা না করে, কোনো ক্ষমা না চেয়ে, বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটাতে আলোচনা না করে সাডেনলি এই ধরনের ইনসাইটমেন্ট আমাদেরকে বিস্মিত করেছে এবং আবার একই সাথে বিস্মিত করেও নাই। আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি সম্পর্কে জানি, আমরা যারা মতিউর রহমান রেন্টু সেই আমার ফাঁসি চাই বই থেকে শুরু করে আওয়ামী লীগের খুব কাছের ঘরানার মানুষদেরকে চিনি, শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের বক্তব্য আমরা শুনেছি যে একটা মানে হাইলি একটা সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, হিউব্রিস সিনড্রোমে ভুগতেছে, নার্সিসিস্ট ক্যারেক্টার যেটা বলে, মানে মনোবৈকল্য বলতে মানসিক রোগের যত বড় বড় ক্যারেক্টার্স আছে তার সবকিছু শেখ হাসিনা এবং তার পরিবার বর্গের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে বক্তব্য দেওয়ার, সেটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে ছাত্র জনতার যে অংশ ছিল তাদের একটা বিশাল অংশ এইটাকে কাউন্টার করবার জন্য তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাড়ি, যেটা ৩২ নম্বর ধানমন্ডি, সেটা তারা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে আগুনও লাগিয়েছে, আমরা দেখলাম। এখন আলোচনা হচ্ছে যে আসলে কাজটা কি ঠিক হয়েছে, বেঠিক হয়েছে, এতে কি বাংলাদেশ লজ্জিত হবে কিনা, অথবা একটা কনসিকুয়েন্স কি, এবং এটা দায় কার। একটা আওয়ামী গোষ্ঠী যারা আছে এবং ভারতের প্রপাগান্ডা মেশিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি বেশ সচল হয়ে গেছে। তারা বলবার চেষ্টা করছে যে ইউনূস সরকার মৌলবাদীদের ফাঁদে পড়েছে, ইউনূস সরকার একটা জঙ্গি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়, ইউনূস সরকার দেশের যে আওয়ামী সেকুলার লিবারাল ফোর্স আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইউনূস সরকার এইটাকে ৩২ নম্বরকে সেফগার্ড করবার জন্য কোনো চেষ্টা করছে না, এই ধরনের অনেকগুলো কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে এটা ইনিশিয়াল ক্রাইমের জায়গা থেকে, ফৌজদারি অপরাধের জায়গা থেকে দেখেন, এত বড় একটা অন্যায় কাজকে যদি শুরুর জায়গাটা যদি কেউ হিসাব করে, এটা কে শুরু করে দিল? গত ৫ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, গত ৬ মাসে তো ৩২ নম্বর ভাঙতে কেউ যায় নাই, ওখানে কেউ আগুন দিতে যায় নাই, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের, পতিত স্বৈরাচারদের বিভিন্ন জায়গাতে যে বাড়ি ঘরে হামলা হয়েছে, এগুলো তো হয় নাই। এটা কেন হইল? গত ৬ মাসে কেন হয়নি? এবং কেন সাডেনলি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত জুন জুলাই আগস্টে, তারা খেপে গেল কেন? কে তাদেরকে খেপিয়েছে? এর পুরো দায় হচ্ছে স্কোয়ারলি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, এবং ওই দেশ, যেই দেশ তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে লালন পালন করে ওখানে থাকার সুযোগ করে দিচ্ছে, ভারতের মাটি, ভারতের মোবাইল, ভারতের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে কন্টিনিউ কথা বলা এবং ইনসাইটমেন্ট তৈরি করা, ভায়োলেন্সকে প্রভোগ করবার যে কাজ করছে, সেটার জন্য পুরো দায় হচ্ছে দিল্লির এবং শেখ হাসিনার। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস স্টেটমেন্ট আমরা দেখেছি, সেখানে স্কোয়ারলি এই বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। আমরা বোধ করছি গতকালের ৩২ নম্বরে যে ঘটনাটা ঘটেছে, সেটার পুরো দায় হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের এবং দিল্লি। পুরো দায় তাদেরকেই নিতে হবে। বাকিরা যারা গেছেন তারা সিম্পলি ওই ভায়োলেন্স এবং ইনসাইটমেন্টের মাধ্যমে প্রভোকড হয়েছে, এবং ইনসাইটমেন্ট এবং প্রভোকেশনের লিগাল ডিফেন্স পর্যন্ত আছে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি লাভ ক্ষতির জায়গাতে আমাদেরকে ভেবে দেখতে হবে যে হাসিনা সাডেনলি কেন দিল্লি এই ইনসাইটমেন্টটা দিয়েছে। আপনারা দেখেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, সেই সময়টাতে আমরা দেখেছি যে মোদি এবং ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনে যে মাখামাখির সম্পর্ক দেখলাম। আমরা আমেরিকার যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত বড় বড় ব্যবসায়ীরা কিভাবে হাজার হাজার শত শত মানে বিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করেছে
ট্রাম্প ক্যাম্পেইনের পিছনে। এবং এরকমও দেখেছি আপনার এই ক্যাম্পেইনের অংশের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা ট্রাম্পকে দিয়ে টুইট পর্যন্ত করিয়েছে। এক্সে আপনার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করিয়েছে। কিন্তু সেই নির্বাচনের আগে এবং পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের আচরণ তার টুইট কেনাবেচার মতো মনে হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজয়ের যে স্পিচ ছিল ট্রাম্পের, সেখানে আমেরিকার সকল সম্প্রদায়কে তিনি স্বাগত জানিয়েছেন। সেখানে মুসলিম আমেরিকানদের কথা বলেছেন, আরব আমেরিকানদের কথা বলেছেন, ব্ল্যাক আফ্রো ক্যারিবিয়ান আমেরিকানদের কথা বলেছেন, মেক্সিকান এবং ল্যাটিনো আমেরিকানদের কথা বলেছেন। এরকম বিভিন্ন কমিউনিটির কথা তিনি বলেছেন, যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে বিজয়ী হবার কারণে। শুধু বলেন নাই ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদের কথা। তাহলে এই যে ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে এত কত টাকা ইন্ডিয়ান ডায়াসপোরা এবং বিজনেসম্যানরা খরচ করেছে, সেটাকে আসলে জ্বলে গেল কেন? দ্বিতীয়ত দেখেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা দেখেছি যে অনেক স্যাংশন থেকে ইন্ডিয়াকে রেহাত দেওয়া হতো। যেমন ধরেন রাশিয়া থেকে S-400 কিনবে ইন্ডিয়া, অথবা ধরেন রাশিয়ার উপর স্যাংশন দিয়েছে, তো রাশিয়ার তেল গ্যাস কেনার উপরে যে স্যাংশন ছিল সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে রেহাত দেওয়া হয়েছে, যেটা অন্যান্য দেশকে দেওয়া হয়নি। সেই বাস্তবতায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু যখন ট্যারিফ বসাচ্ছে সবার উপরেই দিচ্ছে, যখন অবৈধ ইমিগ্রেন্টদেরকে বের করে দেওয়ার কথা বলছে, তখন কিন্তু ইন্ডিয়ানদেরও প্রায় দেখলাম 19,000কে ইমিডিয়েটলি বের করে দেওয়ার কথা বলেছে। এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখলাম যে শত শত অবৈধ ইন্ডিয়ানরা ভারতে ফিরে আসছে গত সপ্তাহখানেকের মধ্যে, এবং বিভিন্ন বিমানবন্দরে আমরা দেখলাম যে কান্নাকাটির রোল পড়ে গেছে। গত সপ্তাহে দেখলাম যে ট্রাম্পের সাথে মোদির যে একটা ফোন কনভারসেশন হয়েছে, সেখানেও 3টা বিষয় নিয়ে মোদি কথা বলেছে। তার ভিতর একটা হচ্ছে অবৈধ অভিবাসীদের ব্যাপারে, ইলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে, দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা ইস্যুতে, সিকিউরিটি ইস্যুতে, থার্ড হচ্ছে ট্রেড, কারণ ট্রেডের ব্যাপারে প্রচুর ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে এবং শুল্ক মুক্ত যে ফ্যাসিলিটিগুলো ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ এনজয় করত, সেগুলোর ব্যাপারে যে ফ্যাসিলিটিগুলো তারা পেতেন, ইমিগ্রেশনের ব্যাপারে পেতেন, বিভিন্ন ভিসার এক্সক্লুসিভ ক্যাটাগরি, সেগুলো নিয়ে মোদি কথা বলেছে। পার্টিকুলারলি সিকিউরিটি ইস্যুতে কথা বলেছে। সিকিউরিটি ইস্যুটা কি আসলে ইন্ডিয়ার, যেটা নিয়ে সে ট্রাম্পের সাথে কনসার্ন? ভারতের অনেকগুলো সিকিউরিটি কনসার্ন আছে। একটা হচ্ছে তার পাকিস্তান বর্ডারে আছে, একটা তার চায়নার বর্ডারে আছে। চায়নার বর্ডারে যে সিকিউরিটি কনসার্ন আছে, এই কনসার্নের সাথে আমেরিকার চায়না পলিসির সাথে কিছু মিলের জায়গা আছে। অতএব মোদি এবং ভারত সরকার চেষ্টা করবে ট্রাম্পের কাছ থেকে সেই চায়না ব্যাশিং, চায়নার উপরে যে ট্যারিফ বসানো হচ্ছে, চায়নার যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো থেকে সে কোনো বেনিফিট নিতে পারে কিনা, ভারতে ব্যবসা বাণিজ্যকে আনতে পারে কিনা, সেরকম একটা চেষ্টা সে করতে পারে। আর একটা সিকিউরিটি থ্রেটের জায়গা, যেটা মোদি আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবে, সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু। বা সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বললেই ভারতকে এখন বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে কথা বলতে হবে, কোয়াডের বাইরে। সেই জায়গাটা হচ্ছে যে 7 সিস্টার্স, বাংলাদেশি মৌলবাদীদের উত্থান, ইউনূস সরকারের নেতৃত্বে একটা প্রো ডেমোক্রেটিক পার্টি, একটা গভর্নমেন্ট এখানে তৈরি হয়েছে, যারা বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করছে না। এই বিষয়গুলোতে তারা একটা নতুন ডসিয়ার তৈরি করছে সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে, এবং এই বিষয়গুলোতে নিয়ে তারা খুবই উদ্বেলিত। তো সেই জায়গাটাতে এমন একটা সময় শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের গোয়েন্দা সংস্থা এবং দিল্লি বেছে নিয়েছে, যেটার মধ্য দিয়ে যে ট্রাম্পের ভিজিটের আগে বাংলাদেশে এমন একটা ঘটনা যদি ঘটানো যায়, সেটার দিয়ে তারা একটা পিকচার ট্রাম্পের কাছে দিতে পারবে যে বাংলাদেশে কিভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, বাংলাদেশে কিভাবে এন্টি আমেরিকান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এন্টি ট্রাম্প বা রিপাবলিকান সেন্টিমেন্ট আছে, এখানে একটা প্রো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, প্রো ডেমোক্রেটিক পার্টির কথা বলছি, সেরকম একটা সরকার আছে ডক্টর ইউনূসকে ঘিরায়, যদি সে কিছু ইনসাইটমেন্ট ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গাতে একটা সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে বাংলাদেশ ইস্যুটা আসবে, এবং আমরা ধারণা করছি আজকের এই যে ঘটনাগুলো ঘটে গেল গতকালকে আজকে মিলে সারা বাংলাদেশে, এটাকে ওয়াশিংটনের কাছে প্রেজেন্ট করা হবে, যেখানে একটা মৌলবাদী উত্থান ঘটেছে, যেটা 2004, 5, 6 আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যখন এগুলো ওয়াশিংটনকে বলবার চেষ্টা করবে, তাতে কি ভারতের বক্তব্যে, দিল্লির এই প্রোপাগান্ডাতে কি আমেরিকা কনভিন্সড হবে কি?
দেখেন ট্যারিফ যখন বসাচ্ছে অথবা ইউএস এইডের যখন ফান্ডিং কাট করে দিল সারা দুনিয়াতে, ফান্ডিং কাটের ব্যাপারে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিনে আমরা দেখলাম যে ডাভোসে প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে অস্বীকার করেছে ট্রাম্প। ইউএস এইড যেন ফান্ডিং কাট না করে সেই ব্যাপারে অনুরোধ করেছে ইউনুস সরকার, কিন্তু সেটা সে শোনে নাই। না শুনে বাংলাদেশের সাথে ইউএস এইডের সকল ফান্ডিং কাট করে দিয়েছে। বাস্তবতাটা তো এরকম ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে দিল্লি আমেরিকান অ্যাম্বাসি থেকে চিঠি ইস্যু করা হয়েছে ইউএস এইডের পক্ষ থেকে যে ভারতীয় ইউএস এইডের যত ফান্ডিং আছে সবগুলো কাট করে দেওয়া হয়েছে, এবং তারপরে দেখলাম যে এই প্রোপাগান্ডা মেশিনটা ফেল করেছে এবং ফাংশন করে না। ঠিক একই সময় কিন্তু আমরা দেখলাম যে এই ফান্ডিং এরও বাইরে রোহিঙ্গাদের রিলেটেড যে আমেরিকান ফান্ডিং আছে এই ফান্ডিংটা কিন্তু অব্যাহত রাখা হয়েছে। আবার এই এইড কার্ড যেটা করেছে সেটা 3 মাসের মধ্যে আবার তারা রিভিউ করবে। এর বাইরে দেখলাম যে আপনার পরিমাণটা বাংলাদেশ সরকার বলেছে যে এইডের পরিমাণ ধরেন $300 মিলিয়ন কম, তো ধরেন 3000 কোটি টাকা। তো বাংলাদেশ রাষ্ট্রের যে জিডিপির ভলিউম, আমার এখানে যে লুটপাট করাপশনের ভলিউম আছে, 3000 কোটি টাকা ধরেন একজন আওয়ামী লীগের নেতাকে ধরতে পারলে আপনি 3000 কোটি টাকা এই টোটাল ইউএস এইডের টাকা আপনি অফসেট করে ফেলতে পারবেন বাংলাদেশে। এটা খুব বিগ ডিল না বাংলাদেশ রাষ্ট্রের। তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প তার কথা শুনবে কিনা। প্রশ্ন হচ্ছে ট্রাম্প মোদির কথা, ইন্ডিয়ার কথা বাংলাদেশ সাপেক্ষে এর আগে শুনেছে কিনা। ট্রাম্প যখন এর আগে রাষ্ট্রপতি ছিলেন এবং হোয়াইট হাউসে ছিলেন, প্রিয়া সাহা নামে এক মহিলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ইনভলভ শুনেছি, তিনি গিয়ে কিন্তু অভিযোগ করেছিলেন ট্রাম্পের কাছে যে বাংলাদেশে 3-3.5 কোটি হিন্দুকে নির্যাতন করা হচ্ছে, তারা শান্তিতে ধর্ম পালন করতে পারছে না। তো তখন ট্রাম্প অনেক সারপ্রাইজিংলি তার মুখের দিকে এমনভাবে তাকিয়ে তাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। তিনি বাংলাদেশটাই চেনেন না। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম যে টাকার বিনিময়ে একটা টুইট ইলেকশন ক্যাম্পেইনে করেছে, কিন্তু ভিক্টরি স্পিচে ট্রাম্প ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদেরকে রেকগনাইজ করেন নাই। থার্ড হচ্ছে তার ট্যারিফ এবং ইলিগাল ইমিগ্রেন্টদেরকে দেশ থেকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি ইন্ডিয়াকে ছাড় দেন নাই। ফোর্থ হচ্ছে ইউএস এইডের ফান্ডিং কাট করার ব্যাপারে তিনি ইন্ডিয়াকে কোনো ছাড় দেন নাই। এই যে বাস্তবতাগুলো আছে, যে যদিও ডেসপাইট বলা হচ্ছে যে এফবিআই থেকে শুরু করে এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তার ওয়াইফ হিন্দু ইন্ডিয়ান অরিজিন, সে ওখানে আছে। এরপরে হচ্ছে যে আরো বেশ কিছু অফিসিয়ালে হোয়াইট হাউস অফিসিয়াল যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত, তাদেরকে দেখে যেভাবে ভারত উদ্বেলিত হয়েছিল তারা একটা বিশাল কিছু করে ফেলবে, হাসিনা এবং যেটা মনে করেছে যে দিল্লির পক্ষ থেকে ডসিয়ার দিলে পরে এখানে ইউনূস সরকারকে অনেক প্রেসারে ফেলা যাবে। আসল বাস্তবতাটা একদমই তা না। আমরা বোধ করছি যে যে ইন্টারনাল ব্যাটেলে অলরেডি ট্রাম্প জড়িয়ে গেছে, সে বাস্তবতার কারণেই বাহিরে আসলে মনোযোগ দিতে পারবে না। এবং দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তিনি ট্যারিফ ওয়ারে জড়িয়ে গেছে, চায়না ব্যাশিং শুরু হয়েছে, সাউদার্ন বর্ডারে অলরেডি সে বর্ডার গার্ড পাঠিয়েছে, বিশাল ফোর্স পাঠিয়েছে স্ট্যান্ড বাই রাখার জন্য। মেক্সিকান ওয়াল তৈরি করবার ব্যাপারে তার প্রমিস আগে থেকে ছিল। এরপরে হচ্ছে যে অবৈধ যারা দক্ষিণ আমেরিকার শ্রমিকরা আছেন, ইমিগ্রেন্টরা আছেন, তাদেরকে তিনি বিমান ওদের টাকায় বিমানে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। পানামা ক্যানেল দখল করে নেবে, কানাডা দখল করে নেবে। এই যে অনেক উদ্ভট অনেক ধরনের ইস্যুজ অলরেডি সে রেজ করেছে, এগুলো হ্যান্ডেল করতে গিয়ে ট্রাম্প আসলে লোকাল পলিটিক্সে, তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে এত বেশি বকডাউন হয়ে যাবে, সে আসলে তার যে মানে এক্সটার্নাল যে পলিটিক্স আছে, সারা দুনিয়াতে এক্সপানশনের যে পলিটিক্স আছে আমেরিকার, সেখানে সে খুব বেশি জোর দিতে পারবে বলে আমরা মনে করছি না। এবং দিন শেষে আমেরিকার যে ইনস্টিটিউশনাল পলিটিক্স আছে, স্টেট ডিপার্টমেন্টের যে ইনস্টিটিউশনাল পলিটিক্স আছে, সেখান থেকেও বাংলাদেশ তার গুরুত্বের জায়গাতে খুব বড় মোটা দাগে কোনো রোল প্লে করবে না। এর বাইরে আবার দেখেন যে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এই সময়টাতেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা আছে, এটা যদিও মানে আমেরিকার সরকারের কোনো প্রোগ্রাম না, এটা প্রেয়ার ব্রেকফাস্ট আলাদা আপনার ফাউন্ডেশন আছে। 1953 সাল থেকে তারা এই রেগুলার প্রেসিডেন্টদেরকে নিয়ে তাদের ধর্ম মোতাবেক, বাইবেল মোতাবেক তারা প্রার্থনা করে তাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য। যদিও সেখানে তাদের সেকুলার রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয় কিনা, বাংলাদেশের সুশীল সেকুলারদের কাছে এই প্রশ্নটা থেকে গেল যে এই ধরনের ধর্মকর্ম হোয়াইট হাউসে পালন করাটা আসলে আদৌ ঠিক হচ্ছে কিনা। তো সেখানে বিএনপি নেতারা গেছে, তারেক রহমানের মেয়ে গেছে, সেখানে জাইমা রহমানকে দেখলাম,
ফর দ্য ফার্স্ট টাইম তার মেইডেন পলিটিক্যাল লঞ্চ। তো এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ সাহেব গেছেন ওখানে। তো সব মিলায় একই টাইমে আবার ট্রাম্পের সাথে তারা, ট্রাম্পের যারা অফিসিয়াল আছে, সেনেটররা আছেন, সিনিয়র লিডারশিপ আছে, তাদের সাথে তারা মিট করেছে। তো সেই সময়টাতে তাদেরকে ওখানে ডাকা, ইনভাইট করা এবং মোদি গিয়ে সবকিছুকে আন্ডো করে দিতে পারবে তেমনটা আমি বোধ করছি না। বরং আমরা সবকিছু মিলিয়ে বোধ করছি যে আমেরিকানরা লোকাল যে বাস্তবতা রিপোর্ট দেবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যেটা যাবে, সেটা কোনোভাবেই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে না। তাই এর বাইরেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে সিরিয়াসলি ওয়াশিংটনের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিল করবার জন্য, এঙ্গেজ হওয়ার জন্য, ইভেন ভারতের দিল্লির সাথেও রিচ আউট করা দরকার। কারণ দিল্লির এই বাড়াবাড়িগুলো যদি বেশি বাড়ে, এন্টি ইন্ডিয়ান ফিলিং এখানে আরো বাড়বে। শুধুমাত্র ভারত তার ডিপ স্টেট দিয়ে নতুন নতুন রাজনৈতিক দল করে পুরাতন সেনা কর্মকর্তাদেরকে, পতিত সেনা কর্মকর্তারা যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিলেন গত 16 বছর, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করে নতুন জাতীয় পার্টি বানাবে, নতুনের স্বাদ বানাবে। এই রাজনীতি বাংলাদেশে আসলে চলবে না, এটা আর ওয়ার্ক করবে না। আওয়ামী লীগের বদলে নতুন জাতীয় পার্টি এরশাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি, এটা আসলে ফাংশনাল হবে না। তাই আমরা আশাবাদী যে আমাদের চ্যালেঞ্জিং টাইম আছে, কিন্তু সতর্ক থাকতে হবে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আছেন, যে আমরা কোনো গোয়েন্দা ফাঁদে যেন পা না দেই, আওয়ামী লীগের ইনসাইটমেন্টের মধ্যে যেন ফাঁদে পা না দেই, নতুন করে এমন কিছু না করে যেটা আমাদের অগ্রাধিকার বদলে বাংলাদেশের ভাবমূর্তি এবং স্বার্থ বহির্বিশ্বে ক্ষুণ্ণ হবে। সেই সকল বাস্তবতাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার আছে নতুন বাংলাদেশ গড়বার, সেই কাজে আমাদের মনোনিবেশ করতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ।